পড়ছিলাম তুষারিণী, কলমে সানজিদা আক্তার মুন্নি, পর্ব সংখ্যা ৯। অ্যাশার ক্যাসেলের সুবিশাল ছাদ আজ নিয়ন আলো আর উদ্যম কোলাহলে মেতে উঠেছে। ছাদে ইনফিনিটি এজ ডিজাইনের সুইমিং পুলের নীল জলরাশিতে প্রতিফলিত হচ্ছে আলোর ঝলকানি, আর তার সাথেই চলছে চরম উচ্ছৃঙ্খল এক পার্টি। রাতের খাবারের আয়োজন আজ এখানেই করা হয়েছে বলে বাধ্য হয়েই নুষাকেই দম বন্ধ করা পরিবেশে আসতে হয়েছে। সে প্রথমে ছাদে প্রবেশ করে থমকে গিয়েছিল এই বেহায়াপনা দেখে। মাত্র 2 ঘন্টা আগেই রেস্টুরেন্ট থেকে ফিরেছে সে বাড়িতে। দুপুরে ইথান সেখানে কিছুক্ষণ এদিক ওদিক দেখে বেশ শান্তভাবে চলে গিয়েছিল। ওই ছোট্ট ঘটনাটুকু নুষার মনে এক চিলতে মিথ্যে আশার জন্ম দিয়েছিল। হয়তো মানুষটার ভেতর কিছুটা হলেও বদল এসেছে, কিন্তু ছাদের এই দৃশ্য সে আশাকে মুহূর্তেই ধুলোয় মিশিয়ে দেয়। শয়তান কি আর কখনো নিজের স্বভাব ছাড়ে? পুলে এখন ইথান আর এজার হাঁটু পর্যন্ত একটি কালো ট্রাউজার পরা অবস্থায় পার্টিতে মত্ত। তাদের ঘিরে রয়েছে একদল বিকিনি পরা নারী, চলছে নীলজ্জ জলকেলি। এই চরম অশ্লীল দৃশ্য দেখে নুষার ভেতরটা ঘিন ঘিন করে ওঠে। অন্তত এজারকে সে কিছুটা ভদ্র মনে করেছিল, কিন্তু আজ সেই ভুলটাও ভেঙে যায়। নুষা একবার পুলের দিকে তাকিয়ে দ্রুত চোখ নামিয়ে নেয়। দ্বিতীয়বার ওই দিকে তাকানোর রুচি তার নেই। এখানে আসতে চাইনি, এভা জোর করে নিয়ে এসেছে। যদি এমন কিছু দেখতে হবে জানতো তাহলে আসতোই না। এখন গেলে তো মনে হবে ইথানের উপর নুষা রাগ করে চলে গেছে। তাই নুষা এগিয়ে গিয়ে ডিনার টেবিলের এক কোণে চুপচাপ বসে খাবার গিলতে থাকে। এই বাড়ির বড় মানুষগুলোই বা কেমন, তারা এগুলে এনজয় বলে চালিয়ে দিচ্ছে। নাস্তিকদের মতো কার্যক্রম এদের। নুষার পোড়া কপালে যে এই পরিবারে সে এসে মরেছে। টেবিলের সামনে রাখা সুস্বাদু খাবারগুলো আজ নুষার কাছে বিষাদ লাগছে। কথায় আছে, হারামের ভাতে আরাম মেলে না। নুষার বুকটা আজ অভিমানে আর কষ্টে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। চোখের সামনে নিজের স্বামী অন্য নারীদের সাথে এমন নির্লজ্জতায় মেতে আছে, আর সে কিছুই বলতে পারছে না। এর চেয়ে বড় মানসিক যন্ত্রণা আর কি হতে পারে? তাও নুষা নিজেকে শক্ত রাখে। কোনো অভিযোগ না করে মাথা নিচু করে নীরবে খাবার চিবোতে থাকে। পুলের স্বচ্ছ পানিতে গা ডুবিয়ে হাতে এক গ্লাস রেড ওয়াইন নিয়ে দাঁড়িয়ে আছে ইথান। তার তীক্ষ্ণ ভায়োলেট রঙের পাথরের চোখজোড়া বাঁকা দৃষ্টিতে স্থির হয়ে আছে বসে থাকা নুষার উপর। মেয়েটার ভেতর কি বিন্দুমাত্র ঈর্ষা কাজ করছে না? আজ এই ফালতু পার্টিতে ইথানের যোগ দেওয়ার একটাই উদ্দেশ্য, নুষার চোখে জেলাসি দেখা। কিন্তু নুষা তো একবার ফিরেও তাকাচ্ছে না, যেন ইথানের অস্তিত্বই সেখানে নেই। ইথানের এই মরিয়া আচরণের পেছনের কারণটা এক আলাদা ভুল বোঝাবুঝি। আজ নুষা তার সোশ্যাল মিডিয়ায় একটা স্টোরি শেয়ার করেছে। ব্যাকগ্রাউন্ডে একটা ইসলামিক নাশিদ বাজছে, আর সাথে কিছু মুসলিম কাপলের ভিডিও। ক্যাপশনে নুষা লিখেছে, ইনশাল্লাহ সামডে আই উইল চেরিশ মোমেন্ট উইথ মাই মাহরাম। আর ইথান সেটি দেখে নিয়েছে। ইথান তো ইসলামিক শব্দ বা অর্থ সম্পর্কে একেবারেই অজ্ঞ। সে ধরে নিয়েছে মাহরাম নিশ্চয়ই কোনো ছেলের নাম। তার ধারণা নুষা ওই নামের কোনো ছেলের সাথে গোপনে ডেট করছে। ইথানের মতো অহংকারী পুরুষের ইগোতে এটা বিশাল আঘাত এনেছে, আর সেই জেদ থেকেই নুষাকে জেলাস ফিল করানোর এই আপ্রাণ চেষ্টা। কিন্তু নুষা নির্বিকার ভঙ্গি ইথানের রাগ আরও বাড়িয়ে দিচ্ছে। ওয়াইনের গ্লাস রেখে পুল থেকে ধীরে ধীরে উঠে আসে ইথান। উঠে আসতে একজন গার্ড এসে একটা টাওয়াল এগিয়ে দেয়। ইথান সেটা নিয়ে চুল চোখ মুছে মুছে নেয়। শরীর বেয়ে পানি ঝরছে। সেই অবস্থাতেই সোজা এসে বসে নুষার ঠিক উল্টো দিকের চেয়ারটায়। সে উঠতেই 2-3 জন নারীও সুরসুর করে তার আশেপাশে এসে দাঁড়ায়। রাগে নুষার গা চলে যায় এ দেখে। একজন আদ্যপান্ত চরিত্রহীন পুরুষের মুখোমুখি বসে তাকে খেতে হচ্ছে। এত কিছুর পরেও সে নিজের এক্সপ্রেশন একদম শান্ত রেখেছে। খাবার প্লেট নিতে নিতে ইথান চরম বিরক্তি নিয়ে পাশে দাঁড়ানো মেয়েগুলোকে বলে, তোমাদের বসার হলে বসো, নয়তো সামনে থেকে সরো, আমি ডিনারে বসেছি। তার হিমশীতল কণ্ঠ শুনে মেয়েগুলো কিছুটা দূরে সরে যায়। ইথানের পাশে বসে খাওয়ার সাহস তাদের নেই। ঠিক এই মুহূর্তে নুষা পানির জগটা ধরার জন্য হাত বাড়ায়, কিন্তু ইথান ইচ্ছে করে সেটা নিজের দিকে টেনে নেয়। এটা সির্ফ দৃষ্টি আকর্ষণের একটা সস্তা চেষ্টা। কিন্তু নুষা এতেও কোনো রিয়্যাক্ট করে না। কোনো কথা না বলে সে চুপচাপ অন্য একটি জগ থেকে পানি ঢেলে নেয়। তার মূল প্রতিজ্ঞা, ইথানের দিকে সে আজ কিছুতেই তাকাবে না। তার দৃষ্টি থাকে সম্পূর্ণ স্থির আর ভাবলেশীন। নুষার এই অবজ্ঞা ইথানকে পাগল করে তুলছে। শেষ অস্ত্র হিসেবে দূরে দাঁড়িয়ে নাচতে থাকা একটা মেয়েকে ইশারা করে কাছে ডাকে। আদেশ দেয় কাঁধে মাসাজ করে দেওয়ার জন্য। মেয়েটাও গদগদ হয়ে ইথানের কাঁধে হাত রাখে, শুরু করে মালিশ। এত কিছুর পরও নুষার চোখের পলক পড়ে না। এমন একটা হাবভাব করছে যে সে এসব কিছুই দেখছে না। খাওয়া শেষ হতেই এক মুহূর্ত আর এখানে দাঁড়ায় না নুষা। দ্রুত পায়ে ছাদ থেকে বেরিয়ে যায়। দূর থেকে এই পুরো দৃশ্য দেখে এজার মনে মনে মহা খুশি।
তার বদ্ধমূল ধারণা ইথানের সংসারে আজ আগুন লেগেছে। নুসা দীর্ঘাত রুমে গিয়ে এই নিয়ে তুমুল অশান্তি করবে। বেচারা এজার তো আর এই দুইজনের অদ্ভুত আর জটিল সম্পর্কের আসল সমীকরণই জানে না। অন্যদিকে নুসা ছাদ থেকে বেরিয়ে যেতে ইথানের চোয়াল সব নাটকীয়তা উধাও হয়ে যায়। চরম বিতৃষ্ণায় সে ম্যাসেজরত মেয়েটির হাত নিজের কাঁধ থেকে ঝটকা দিয়ে সরিয়ে ধমক দিয়ে বলে, দূরে থাকো। নুসা জ্বলে যাওয়ার পর এই মেকি পার্টিতে ইথানের আর কোনো আগ্রহই অবশিষ্ট নেই। ইথান ক্ষিপ্র মেজাজে পরনের ট্রাউজার খুলে বাথটব জড়িয়ে ছাদ থেকে নুসার পিছু পিছু নিচে নেমে আসে। আর সহ্য হচ্ছে না তার। নুসাকে সে নিজের স্ত্রী হিসেবে না মানলেও তার প্রতি এক তীব্র অধিকারবোধ আর ঈর্ষা কাজ করছে। মন চাইছে সেই তথাকথিত মাহারামকে খুঁজে বের করে এক টানে গলা কেটে ফেলতে। ওইদিকে নুসা ঘরে এসে সোফায় বসে জোরে জোরে শ্বাস নেয়। এতক্ষণ অনেক কষ্টে নিজেকে সামলে রেখেছে। ইথানের বেলাল্লাপানা দেখে তার রাগ হচ্ছে ঠিকই, তবে সেটা জেলাসি থেকে নয়, বরং ইথানের নির্লজ্জ আচরণের কারণে। মনে মনে সে বলে, শালা তুই ক্যারেক্টারলেস আমি জানি, কিন্তু নিজের ক্যারেক্টারলেসের তকমা আমার সামনে এভাবে দেখানোর কি আছে। এসব ভেবে সে কিছু একটা বলতে যাবে, তখনই দেখি ইথান বাথরব পরে চুলের পানি মুছতে মুছতে রুমে ঢুকছে। ইথানকে দেখে নুসা নিজের চেহারায় একটা শান্ত ভাব ফুটিয়ে তোলে। তারপর উঠে গিয়ে নিজের ব্ল্যাঙ্কেটটা নেওয়ার জন্য কাবার্ডের দিকে এগোয়। ইথান আগেই জানিয়েছে আজ সে নুসার সাথে কিছু করবে না, অর্থাৎ নুসাকে আজ সোফাতেই ঘুমাতে হবে। ইথান এগিয়ে এসে নুসার ঠিক পেছনে দাঁড়ায়। নুসা তার উপস্থিতি টের পেয়ে পাশ কাটিয়ে যেতে নেয়, কিন্তু পারে না। ইথান একটানে তার বাহু ধরে পেছনে টেনে এনে কাবার্ডের সাথে চেপে ধরে। নুসার চোখে চোখ রেখে দাঁত চিবিয়ে এসে জিজ্ঞেস করে, মাহারামটা কে? কে হয় সে তোমার, যে ওকে নিয়ে স্টোরি পর্যন্ত দাও? নুসা এই কথা শুনে ভীষণ ভড়কে যায়। কি বলছে এই লোক? মাহারাম আবার কি হবে? নুসা তো স্টোরিটা দিয়েছিল ভবিষ্যতে তার জীবনে যে আসবে তাকে উদ্দেশ্য করে, কারণ সে খুব ভালো করেই জানে ইথানের সাথে তার সংসার কখনোই টিকবে না। প্রথমে বুঝতে না পারলেও একটু পর নুসা ধরে ফেলেছে ইথান আসলে মাহারাম শব্দের অর্থই বোঝেনি। তাই নুসাও শান্ত গলায় জবাব দেয়, আছে একজন। আপনাকে কেন বলবো? আপনি কোন মেয়ের সাথে, শোন, কার সাথে সময় কাটান আমি কি কখনো জিজ্ঞেস করেছি? আপনি আমার স্টোরি, আমার পার্সোনাল লাইফ নিয়ে প্রশ্ন করছেন। চুক্তিতে তো এমন কিছু ছিল না। নুসার কথায় ইথানের রাগ যেন দ্বিগুণ বেড়ে যায়। রাগে তার ভেতরটা জ্বলতে থাকে। সে নুসার আরও কাছে গিয়ে উন্মাদের মতো প্রশ্ন করে, আমার বিষয়টা আলাদা। এবার তুমি বলো, ওই মাহারামের মাঝে এমন কি আছে যা আমার মাঝে নেই? তুমি ওর মাঝে কি পেয়েছো? ওকে আমার থেকেও বেশি সুন্দর? নুসা ব্যথায় নিজের হাত ঝাঁকি দিয়ে ছাড়িয়ে নিয়ে বলে, হ্যাঁ, সে আপনার চেয়েও সুন্দর। আর সবচেয়ে সুন্দর হলো তার ব্যবহার। সে আমাকে আপনার মতো দাসী আর ভোগের পণ্য হিসেবে ট্রিট করে না। সে আমাকে সম্মান করে। কথাটি শুনে ইথান এক হাতে নুসার গাল চেপে ধরে, অন্য হাতে তার কোমর পেঁচিয়ে নিজের আরও কাছে টেনে নেয়। ফিসফিস করে আবার জিজ্ঞেস করে, ও কি জানে তোমার আর আমার সম্পর্কের কথা? ও কি জানে তুমি এই 6 মাসের জন্য আমার? নুসা তাকে থামিয়ে দিয়ে বলে, হ্যাঁ, ও সব জেনেও আমায় ভালোবাসে। ও জানে আমার শরীর আমি আপনার কাছে 6 মাসের জন্য জমা রেখেছি। আর ওর ওইসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। জানেন কেন? কেন? কারণ ওর কাছে শরীরটা ম্যাটার করে না, ভালোবাসে এইসব। সে আপনার মতো নারী দেহের প্রতি আসক্ত নয় যে যখন যার তার সাথে যা ইচ্ছে তাই করবে। ইথান নুসার চোখের গভীরে তাকে প্রশ্ন করে, তুমি বলতে চাইছো ও এসব করে না, বরং আমি করি, তাই তো? হ্যাঁ, বলছি তো, নিজের চোখেই তো দেখলাম। এবার আমাকে ছাড়ুন, আমি ঘুমাবো। ঘুমাতে দেব, তবে তার আগে তোমার সেই মাহারামের পিকচার দেখাও। এবার নুসা পড়ে যায় মহাবিপদে। রাগের মাথায় বড় বড় কথা তো বলে দিয়েছে, মিথ্যার পাহাড় সাজিয়েছে, কিন্তু এখন ছবি কোথায় পাবে? সে আমতা আমতা করে বলে, ওর ছবি আমার ফোনে নেই, ডিলিট হয়ে গেছে। না দেখালে আজ এখানেই তোমার গলা কেটে রেখে দেব, যে গলা দিয়ে ওর এত প্রশংসা করছিলে। নুসা ইথানের বুকে ধাক্কা দিয়ে সরে যাওয়ার চেষ্টা করে। সরুন আমার কাছ থেকে, এত কাছে কেন আসছেন? অন্যদের সাথে তো দেখলাম বেশ লেপ্টে আছেন, তো আজকের রাতটা তাদের নিয়েই কাটান না, সরুন। ইথান নুসার থুতনি শক্ত করে চেপে ধরে বলে, এত কথা না বলে এই প্রশ্নের জবাব দাও, ওই মাহারাম কি তোমায় ছুঁয়েছে? নুসার মেজাজ এবার পুরোপুরি বিগড়ে যায়। সে ইথানের হাত ঝটকা দিয়ে সরিয়ে বলে, হ্যাঁ, ছুঁয়েছে। তো কি হয়েছে? ছুলে ছবে, আপনাকেও তো কত নারী ছয়, আমি কি তার কৈফিয়ত চাই? একটু পর, হ্যাঁ, ছুঁয়েছে তো কি হয়েছে? কথাটা বলার হয়তো নুসার জীবনের সবচেয়ে মারাত্মক ভুল। কথাটি শোনার পর ইথানের চোখের দৃষ্টি বদলে যায়। কোনো কথা না বলে সে নুসাকে টেনে হিঁচড়ে সোজা বাথরুমে নিয়ে যায়। বাথটাব ধারে তাকে আছড়ে বসিয়ে পেছনে চুলের মুষ্টি ধরে চেপে ধরে। এরপর হ্যান্ড ওয়াশের তীব্র জলের ধারা নুসার মুখে, গলায় আর ঘাড়ে অনবরত ছুটতে থাকে। সে উন্মত্তের মতো চিৎকার করে ওঠে, বলো কোথায় কোথায় ছুঁয়েছে ও?
কোথায় কোথায় ছুঁয়েছে তোমার? তুই শুধু আমার, তোকে অন্য কেউ কেন টাচ করবে? টাচ করতে পারবে না। কোথায় কোথায় ছুঁয়েছে বল? পানির তীব্র আঘাতে নুষা কোনো কথা বলতে পারছে না, শুধু দম নেওয়ার জন্য হাঁপাতে হাঁপাতে জোরে শ্বাস টেনে। এই অমানসিক নির্যাতন সহ্য করতে না পেরে একসময় সে প্রাণপণে শাওয়ারটা চেপে ধরে চিৎকার করে ওঠে, মাহারাম মানে কি সেটা তো আগে বুঝুন। আমি মিথ্যে বলেছি, আমি তো স্ট্রিতে তাকে মিন করেছি। আপনার সাথে ডিভোর্স হওয়ার পর যার সাথে আমি বাঁচবো। নুষার কথা শুনে ইথানের ভেতরের আগুনটা এক মুহূর্তে নিভে যায়। বুকের ভেতর চেপে বসা বিশাল পাথরটা নেমে যায় নিমেষেই। ও তাড়াতাড়ি নুষাকে ওভাবেই ভেজা মেঝেতে ফেলে রেখে সে ধীর পায়ে রুমে ফিরে আসে। ফোন হাতে নিয়ে দ্রুত সার্চ করে দেখে মাহারাম শব্দটির অর্থ। অর্থ জানার পর ইথানের মনে সূক্ষ্ম একটা অপরাধবোধ খচ করে ধরে অযথাই। সে নুষার সাথে এতটা বিশ্রী আচরণ করে ফেলল। সবকিছু ঠিক হতে গিয়েও হচ্ছে না। ইথান দীর্ঘশ্বাস ফেলে কাবার থেকে নুষার একটা ড্রেস বের করে ইথান আবার ওয়াশরুমে ফিরে যায়। নুষা শাওয়ারের নিচে হাঁটুতে মুখ গুজে জড়সড় হয়ে বসে আছে। ইথান যে তাকে নিছক একটা পুতুলের মতো ব্যবহার করছে, এই রুড সত্যটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। ইথান কাপড়টা ভেতরে রেখে নিজের অপরাধবোধ লুকিয়ে কড়া গলায় বলে, তুমি মিথ্যে না বললে আমিও এত রিয়াক্ট করতাম না। দোষ তোমার, আমার না। তাড়াতাড়ি কাপড় পাল্টে রুমে আসো, নয়তো আজ সারা রাত এখানেই যা করার করব। বুঝতেই তো পারছো। ইথান যা বলে তা করে ছাড়ে। নুষা ধীরে সুস্থে মুখ তুলে তাকায়। তার দৃষ্টিতে এখন এক আকাশ সমান ঘৃণা। কোনো কথা না বলে সে শুধু ওই ঘৃণা মাখার চোখেই ইথানকে দেখতে থাকে। নুষার এই নির্বিকার চাহনি দেখে ইথান বাঁকা হেসে বেরিয়ে আসে। নুষা কিছুক্ষণ ওভাবেই বসে থাকে। তারপর ভেজা শরীর মুছে কাপড় পাল্টে ধীর পায়ে রুমে আসে। রুমে এসে দেখে ইথান লাইট অফ করে অন্ধকারে বিছানায় হেলান দিয়ে বসে আছে। নুষা নিঃশব্দে সোফার দিকে যেতে নিলে ইথানের গলা শোনা যায়, সোফায় কি? বিছানায় আসো কুইক। নুষা কোনো প্রতিবাদ করে না। একটি প্রাণহীন অনুভূতিশূন্য পুতুলের মতো সে বিছানার দিকে এগিয়ে যায়। বিছানায় উঠতেই সে নিচ থেকে নিজের ওড়না সরিয়ে ফেলে। তারপর কামিজটাও খুলে নেয়। চারপাশের গাঢ় অন্ধকারে নুষা নিঃশব্দে কাঁদছে। গাল বেয়ে অঝরে গড়াচ্ছে নোনা জল। তার কিছুই করার নেই। এই নিষ্ঠুর নিপীড়নের বেড়াজাল থেকে পালানোর কোনো পথ তার জানা নেই। নুষাকে এমন করতে দেখে ইথান হাত বাড়িয়ে তাকে নিজের বুকের কাছে টেনে নেয়। নুষার গাল বেয়ে পড়া উষ্ণ জল সযত্নে মুছে দিতে দিতে ফিস ফিস করে বলে, আজ তোমার সাথে কিছু করব না, কথা দিয়েছিলাম তো। আর আমি কথা না রাখার মানুষ নই। তুমি কেঁদো না সুইট হার্ট। একটু আগে যা হলো তা সির্ফ তোমার বোকামেরি ফল। নুষা কোনো কথা বলে না, নিশ্চল হয়ে শুয়ে থাকে। ইথান তাকে ব্ল্যাঙ্কেট দিয়ে সযত্নে ঢেকে নিজের বুকে জড়িয়ে নেয়। নুষার উষ্ণ শ্বাস আর কান্নার গরম জলে ইথানের বুক ভিজে যায়। ইথান পরম মমতায় নুষার চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলে, কেঁদো না সুইট হার্ট। আমি তোমার ডেস্টিনি। তোমার দোষেই তুমি শাস্তি পেয়েছ। মিথ্যে না বললে আমি রাগও করতাম না, আর তোমার সাথে এমন বিহেভও করতাম না। অন্ধকারের বুক চিরে নুষা ভাঙা গলায় উচ্চারণ করে, আপনি একটা সাইকো। আপনার সাথে বিয়ে হওয়াটা আমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি। নুষার কথায় ইথান শব্দ করে হেসে ওঠে নির্লিপ্ত ভঙ্গিতে বলে, তুমি আজ সেটা বুঝতে পারলে? এটা তো তোমার বিয়ের রাতেই বোঝা উচিত ছিল।